আপনাদের সাথে আলোচনা করব ঋতুপর্ণ ঘোষের সিনেমায় নারী চরিত্র নিয়ে। ঋতুপর্ণ ঘোষের সিনেমা নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে আলাদা করে নারী চরিত্রের কথা আসবে। ঋতুপর্ণ ঘোষ যেভাবে নারী চরিত্রের মনোজগৎকে দেখিয়েছেন এটা অবশ্যই আলাদা আলোচনার দাবি রাখে, আলাদা আলোচনার জায়গা রাখে এবং এটা নিয়ে প্রচুর আলোচনা হয়। আমি হয়তো তারই একটা অংশ মাত্র। ঋতুপর্ণ ঘোষের নারীকে যখন আমরা দেখি তখন মনে হয় যে এইটাই, মানে আমরা যে নারীকে দেখি আমাদের আশেপাশে বা আমরা যারা নারী তারা নিজেকে যেভাবে দেখতে পাই, দেখতে চাই, মনে হয় যেন এইটাই একদম। এবং অবাক হতে হয় যে ঋতুপর্ণ ঘোষ এটা আবিষ্কার করলেন কি করে, কতখানি সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি থাকলে এটা আসলে আবিষ্কার করা যায়, দেখা যায়, খুব ছোট ছোট ডিটেইলে বিষয়গুলো বোঝানো যায়। আবার অনেক সময় হয় কি যে অনেকেই বোঝাতে চান, বোঝানোর চেষ্টা করেন, দেখানোর চেষ্টা করেন, উপস্থাপনের পরিকল্পনা করেন, কিন্তু সেটাকে শেষ পর্যন্ত ফাইনাল প্রোডাকশনে নিয়ে আসতে পারা সঠিকভাবে, ওইটাই আসলে যে তিনি যে একজন মাস্টার সেইটা প্রমাণ করে, সেটার প্রমাণ রাখে আমাদের সামনে। কয়েকটা সিনেমা নিয়ে বিশেষভাবে কথা বলতে চাই। এর মধ্যে আছে বাড়িওয়ালি, আবহমান, চোখের বালি, 19 এপ্রিল এবং অন্তর্মহল। কেন আলাদা করে এই সিনেমাগুলো নিয়ে কথা বলতে চাই তার কারণ হলো যে এই প্রত্যেকটা সিনেমায় নারী খুব জোরালো ভূমিকায় আছে, একদম সামনের দিকের চরিত্র যাদেরকে দেখা যাচ্ছে ফোরগ্রাউন্ডে। আর এই প্রত্যেকটা সিনেমায় দুজন করে নারীকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তাদের ভেতরে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দিয়ে তাদেরকে সামনাসামনি রাখা হয়েছে। তো আপনারা যারা দেখেছেন বা যারা দেখবেন, নিশ্চয়ই দেখবেন, এই সিনেমাগুলোতে দেখা যাচ্ছে যে নারী চরিত্রগুলো, যেমন আবহমানে পরিচালকের স্ত্রী এবং শিখা সরকার যিনি সেখানকার অভিনেত্রী, এই দুইজনের এক ধরনের মুখোমুখি মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। আবার আশালতা বিনোদিনী, অন্তর্মহলে বড় বউ ছোট বউ। আমরা যদি দেখি বাড়িওয়ালি সিনেমায়, সেখানে বনলতা এবং সেখানে যিনি অভিনয় করতে আসেন সুদেষ্ণা মিত্র অর্থাৎ রূপা গাঙ্গুলি, এই সমস্ত চরিত্রগুলোর ভেতর যে দ্বন্দ্ব, সেটা তাদের প্রেমকে কেন্দ্র করে, কোনো পুরুষের প্রতি তাদের আবেগকে কেন্দ্র করে, কোনো একটা অবস্থানকে কেন্দ্র করে যেটা আসলে দুজনেই পেতে চাইছে। তা সত্ত্বেও কোনো নারীর সাথে নারীর কিন্তু কোনো সাংঘর্ষিক চেহারা ঋতুপর্ণ ঘোষ সরাসরি দেখাননি, বা এমন কোনো সংঘর্ষ দেখাননি, এমন কোনো সংঘর্ষ উপস্থাপন করেননি যেটাকে আমরা ধ্বংসাত্মক বলতে পারি। প্রত্যেকটা সিনেমাতেই এই যে জোড়া নারী, মানে এক জোড়া করে নারী, তারা কোথাও না কোথাও পরস্পরের সহমর্মী, সমব্যথী। বেদনার জায়গাটা কিন্তু প্রত্যেকের একই রকম। মানে নারী যতই বিভিন্ন অধিকার নিয়ে সামনে আসুক বা যতটাই যেই ভূমিকাতেই থাকুক না কেন, নারী হিসেবে, প্রেমিকা হিসেবে তার যে চাওয়া, তার যে আবেগের জায়গা, তার যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, সেটা যে সমস্ত জায়গায় আসলে একই রকম, এইটাকে চমৎকারভাবে উপস্থাপন করেছেন ঋতুপর্ণ ঘোষ। যে কারণে এই কোনো নারী কারো আসলে সেই অর্থে বৈরিতা নিয়ে অপরের সামনে দাঁড়াননি, তারা একে অপরের বন্ধু হয়েছেন, বুঝেছেন একে অপরকে। অধিকারের প্রশ্নে গিয়ে হয়তো দেখা যাচ্ছে যে না, কারো জায়গাটা আছে, কারো জায়গাটা নেই, বা কারোর জন্য কাউকে জায়গা ছেড়ে দিতে হচ্ছে, সেই জায়গাটাও আছে, সেই স্যাক্রিফাইসের জায়গাটাও কিন্তু দেখিয়েছেন ঋতুপর্ণ ঘোষ। ঋতুপর্ণ ঘোষ তার নারী চরিত্রগুলোকে যেমন দেখিয়েছেন একদিকে কোমল করে, খুবই আবেগিক করে, এবং তাদের আবেগিক যে প্রকাশ সেটা খুবই সূক্ষ্ম ধরনের, কিন্তু একই সাথে তাদের
কিছু কাজকর্ম, সেগুলো যতই ছোট ছোট কাজ হোক না কেন, দেখা যাচ্ছে যে তারা খুব বড় শক্তির পরিচয় দিচ্ছেন। তারা এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যেটা হয়তো ওই সিনেমার বা ওই গল্পের ওই কাহিনীর একজন পুরুষ চরিত্র নিতে পারছেন না। হঠাৎ করে এমন বড় কোনো ছাড় দিয়ে ফেলছেন যেটা খুব বড় রকমের স্যাক্রিফাইস, যেটা খুব কঠিন কোনো সিদ্ধান্ত নেয়া। অর্থাৎ নারী আসলে যেই অবস্থানেই থাকুক না কেন, তার অর্থনৈতিক অবস্থা যাই হোক না কেন, সামাজিক অবস্থা যাই হোক না কেন, সিদ্ধান্ত গ্রহণ করার ভেতর দিয়ে তার শক্তিমত্তাকে ঋতুপর্ণ ঘোষ দেখিয়েছেন। বাড়ির সিনেমায় আমরা যদি বনলতাকে দেখি, তিনি সারা জীবন কিছুই পাননি, তার জীবন হলো না পাওয়ায় ভরপুর। সেই বনলতার সামনে একজন পুরুষ আসে, তার প্রতি তার প্রেম জন্মায়, আকাঙ্ক্ষা জন্মায়, কোনো না কোনো ছোট ছোট কাজে বা পদক্ষেপে তার ভেতর এক ধরনের আশাও জন্মায়। যদিও তিনি বুঝতে পারছেন যে এই ভদ্রলোকের সম্পূর্ণ আলাদা একটা জীবন আছে, তা সত্ত্বেও তার মধ্যে আশা জন্মায়। কিন্তু যখনই বনলতার সামনে আত্মসম্মান বোধের প্রশ্ন এসে দাঁড়ায়, তিনি কিন্তু এক মুহূর্তে সটান হয়ে যান। কিন্তু একটু চিন্তা করেন না যে তার আত্মসম্মান বোধও বিসর্জন দিতে হবে কোনো আকাঙ্ক্ষার জন্য বা কোনো প্রেমের জন্য। ওই জায়গাটায় তিনি একদম কঠিন। আমরা যদি অন্তর্মহলের বড় বউ এবং ছোট বউ দুজনকেই দেখি, তারা কিন্তু কোনো জাগতিক প্রাপ্তির জন্যই তাদের আত্মসম্মানকে খাটো করছেন না। আবহমানেও দেখেন যে নারী চরিত্র দুইজনের, প্রধান যে নারী চরিত্র দুজন, তাদের এমন একটা মর্যাদা বোধ আছে যার যার জায়গায়, যে সেটার কাছে তাদের আকাঙ্ক্ষা, তাদের প্রেম, এগুলোকে কিন্তু তারা একদম যে না আমার দরকার নাই, ব্যক্তিগত কোনো কিছুর দরকার নাই, তার চেয়ে জরুরি হচ্ছে আমার আত্মসম্মান বোধ, আমার মর্যাদা বোধ। তো আমি বলবো না যে শুধু ঋতুপর্ণ ঘোষের এই 5টা সিনেমা, ঋতুপর্ণ ঘোষের আমি প্রায় সবগুলো সিনেমায় দেখেছি, এবং সেই সমস্ত জায়গায় নারী চরিত্রগুলো একটা জায়গায় গিয়ে একদম স্থির, এবং সেইখানে তারা কোনো কম্প্রোমাইজ করছেন না। সেটা হচ্ছে যখন তাদের মর্যাদা বোধের প্রশ্ন আসছে। প্রেম আছে, আকাঙ্ক্ষা আছে, স্বপ্ন আছে, আশা আছে, নানান রকমের প্রয়োজনও আছে। অনেক কিছুতেই তারা, আমরা বলবো যে এক ধরনের চাহিদা নিয়ে আছেন। তা সত্ত্বেও মর্যাদাবোধের জায়গায়, আত্মসম্মান বোধের জায়গায় ঋতুপর্ণ ঘোষের কোনো নারী একবারও ছাড় দিচ্ছেন না। এখানেই হচ্ছে তার নারী চরিত্র নির্মাণের অভিনবত্ব। ঋতুপর্ণ ঘোষের নারী চরিত্রকে যখন আমরা দেখছি, তখন একদিকে যেমন আমাদের এটা মনে হচ্ছে যে এই নারী চরিত্র আমি বা আমার পাশের মেয়েটাই, যে বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন আবেগিক পরিস্থিতিতে এই ধরনের আচরণই সে করে, সেটার একটা নিখুঁত ছবি আছে। একইভাবে যখন আমরা দেখি যে সে মর্যাদা নিয়ে দাঁড়ায়, তার আত্মসম্মান নিয়ে দাঁড়ায়, সে একটা শ্রদ্ধা অর্জনের জায়গায় স্থির থাকে, তখন কিন্তু আমরা আবার বুঝতে পারি যে না, এটাই তো হওয়া উচিত। মানে আমরা পারি বা না পারি, এটাই আমরা হতে চাই। এটা আমাদের ভেতর কাজ করে যখনই আমরা ঋতুপর্ণ ঘোষের সিনেমায় নারীদের দেখি।